ভেবে দেখুন তো, আপনি এমন একটা শহরে এসে আটকে পড়লেন যেখানে দিনের শেষে কখনো সূর্য অস্ত যায় না, রাতের অন্ধকার বলে কিছুই নেই, চারিদিকে শুধু এক অস্বস্তিকর আলো আর এক অদ্ভুত অনুভূতি। আর সেই আলোতেই লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর খুনি। আজকের ভিডিওতে আমরা এমন একটা মাস্টারপিস মুভির কথা বলবো যার সাইকোলজিক্যাল গ্রিপ আপনাকে শেষ অবধি স্ক্রিনে আটকে রাখবে। লস অ্যাঞ্জেলস থেকে দুই বিখ্যাত গোয়েন্দাকে ডেকে পাঠানো হয়েছে এক 17 বছরের তরুণীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকেই শুরু হয় বিভ্রান্তিকর ঘটনা। আজকের এই ক্রাইম থ্রিলার মুভির এন্ডিং নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ যে মুভির ডিরেক্টর খোদ ক্রিস্টোফার নোলান, সেই মুভি ঠিক কতটা মাইন্ড বেন্ডিং আর ডার্ক হতে পারে সেটা তোমরা সকলেই জানো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক ইনসমনিয়া মুভির এক্সপ্ল্যানেশন। মুভি শুরু হয় বরফে ঘেরা আলাস্কার এক ছোট্ট শান্ত নিরিবিলি শহর নাইট মিউট থেকে। এই শহরটা এতটাই শান্ত যে পৃথিবীর বুকে শান্তির বার্তা বহন করে আসছিল তারা এত বছর ধরে। কিন্তু এই শান্ত শহরের বুকে সদ্য ঘটে গেছে এক হাড় হিম করা ভয়ঙ্কর হত্যাকাণ্ড। কে কনেল নামের এক 17 বছরের নিষ্পাপ স্কুল পড়ুয়া কিশোরীকে কেউ অত্যন্ত নৃশংসভাবে শেষ করে দিয়েছে। খুনি এতটাই চালাক আর ঠান্ডা মাথার যে সে মৃতদেহ থেকে সমস্ত ফরেন্সিক প্রমাণ নিখুঁতভাবে মুছে ফেলেছে। তারপর তাকে প্লাস্টিকে বেঁধে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ফেলে রেখে যায় একটা নোংরা ল্যান্ডফিলে। নাইট মিউট তথা পুরো আলাস্কা যেখানে এতটা শান্ত, সেখানে এত বড় জঘন্য অপরাধ এর আগে সেরকমভাবে ঘটেনি বললেই চলে। ফলে খুব স্বাভাবিকভাবে এই আলাস্কা পুলিশ একেবারে অভ্যস্ত নয় এইরকম ভয়ঙ্কর আর পেঁচানো কোনো কাণ্ডের তদন্তে। এই কারণে কে কনেলের মৃত্যুর তদন্তে সাহায্য করার জন্য স্থানীয় পুলিশ চিফ চার্লির বিশেষ অনুরোধে সরাসরি লস অ্যাঞ্জেলস থেকে ডেকে পাঠানো হয়েছে বিখ্যাত এলপিডি গোয়েন্দা উইল ডরমার ও তার সহযোগী হ্যাপ এখার্টকে। তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে তদন্তের জন্য নাইট মিউটে এসে পৌঁছলে তাদের স্বাগত জানাতে আসে শহরের এক স্থানীয় তরুণ গোয়েন্দা এলি বার। এলি আসলে উইলের অনেক বড় একজন ভক্ত। সে মনে প্রাণে উইলকে নিজের আদর্শ মনে করে। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল উইলের মতো একজন লেজেন্ডের সাথে একসাথে কাজ করার। আজ এই সুযোগ পেয়ে সে প্রচণ্ড খুশি আর উচ্ছ্বসিত। সে উইলকে জানায় যে এর আগে তার সমাধান করার প্রত্যেকটা জটিল কেস নিয়ে সে দিনের পর দিন স্টাডি করেছে। সে খুব ভালো করেই জানে কিভাবে উইল যে কোনো কঠিন থেকে কঠিনতর কেস একদম জাদুর মতো খুব সহজে সমাধান করে দেয়। তাই এক মুহূর্ত দেরি না করে সে উইল ও হ্যাপকে নিয়ে সরাসরি পৌঁছে যায় পুলিশ স্টেশনে চিফ চার্লি তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। উইল ও হ্যাপ একটু সময় নষ্ট না করে সাথে সাথে শুরু করে তাদের তদন্ত। উইল প্রথমে কর্নেলের মৃতদেহ অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করে আর ফরেন্সিক ডাক্তারের থেকে তার মৃত্যুর ব্যাপারে খুঁটিনাটি তথ্য জোগাড় করতে শুরু করে দেয়। এর সাথেই অন্য একজন গোয়েন্দার থেকে সে জানতে পারে এক গুরুত্বপূর্ণ তথ্য, কে কর্নেলকে নাকি শেষবারের মতো দেখা গেছিল একটা লাল পোশাকে। এরপর কোনো ক্লু পাওয়ার আশায় উইল, হ্যাপ ও এলি সোজা চলে যায় কের বাড়িতে। সেইখানে গিয়ে তারা জানতে পারে যে কে যেদিন মারা যায় ঠিক সেই দিনই তার বয়ফ্রেন্ডের সাথে তার একটা বড়সড় ঝগড়া হয়েছিল। উইল একজন দক্ষ গোয়েন্দার মতো পুরো ঘরটা স্ক্যান করতে থাকে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে কর্নেলের টেবিলে পড়ে রয়েছে তার একটা ছেঁড়া ফটো। খুঁজতে খুঁজতে যার আরেকটি অংশ সে খুঁজে পায় রুমের ডাস্টবিনের ভিতরে। এই ছেঁড়া অংশটি হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড তানিয়ার। ছবিটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফটোটা তাদের একসাথেই তোলা ছিল। তবে কোনো এক অজানা কারণে তানিয়ার অংশটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। উইল নিজের অভিজ্ঞতায় বুঝতে পারে নিশ্চয়ই তাদের দুজনের মধ্যে মারাত্মক কোনো ঝগড়া হয়েছিল। এদিকে উইল কের রুম তল্লাশি করে খুঁজে পায় বেশ কিছু অত্যন্ত দামি উপহার। এই উপহারগুলোকে দেখে উইলের গাঢ় সন্দেহ হয়, কারণ এইগুলো তার স্কুল পড়ুয়া বয়ফ্রেন্ড র্যান্ডির পক্ষে তাকে দেওয়া কোনোভাবে সম্ভব নয়। আর কর্নেলের পরিবারও এতটা ধনী নয় যে তারা তাকে এই সব লাক্সারি জিনিস দেবে। অর্থাৎ সমীকরণটা খুবই সোজা। র্যান্ডি বাদেও কের জীবনে অন্য কোনো গোপন বয়ফ্রেন্ড ছিল। এখন সেই রহস্যময় লোকটাকে খুঁজে বের করা তাদের প্রধান কাজ। উইল যখন বাইরে তাকায় দেখে সূর্য একেবারে মধ্য গগনে জ্বলজ্বল করছে। সে ঠিক করে এখনই স্কুলে গিয়ে র্যান্ডিকে জেরা করবে। কিন্তু তখন এই এলি তাকে অবাক করে দিয়ে জানায় এখানে সূর্যাস্ত না হলে এখনো ঘড়ির কাঁটায় সময় প্রায় রাত 10টা। আসলে আলাস্কা হচ্ছে পৃথিবীর এমন একটি অদ্ভুত ভৌগোলিক অবস্থানের দেশ যেখানে মে থেকে আগস্ট মাসের প্রথম দিক অবধি সূর্য কখনোই অস্ত যায় না। ফলে এই কয়েক মাস সেখানে রাতের অন্ধকার নামে না। রাতের আকাশে জ্বলতে থাকা এই অদ্ভুত সূর্যটাকে তারা বলে মিডনাইট সান। যেহেতু এত রাতে স্কুল খোলা থাকবে না, তাই অগত্যা উইল ও হ্যাপ বাধ্য হয়ে চলে যায় তাদের হোটেলে। এইখানে গল্প একটা নতুন মোড় নিতে শুরু করে।
উইল একজন বিখ্যাত গোয়েন্দা হলেও তার ভিতরে লুকিয়ে রয়েছে একটা ডার্ক পাস্ট। তার উপর গুরুতর অভিযোগ আছে যে সে নাকি এর আগে একবার এক ভিকটিমের বিরুদ্ধে মিথ্যে প্রমাণ সাজিয়ে তাকে গ্রেপ্তার করেছিল, আর সেই সময় হ্যাপ ছিল তার সহকারী। এখন ওই পুরনো কেস নিয়ে ইন্টারনাল অ্যাফেয়ার্স পুলিশের সিনিয়র তার বিরুদ্ধে জোর কদমে তদন্ত শুরু করেছে। হ্যাপ যেহেতু সবটা জানে, তাই সে এখন নিজের কেরিয়ার বাঁচাতে উইলের বিরুদ্ধে সাক্ষী দিতে চলেছে। ডিনারের সময় উইল ও হ্যাপ এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। উইল তার সহকারীকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে যে সে যেন তার বিরুদ্ধে সাক্ষী না দেয়, কারণ এতে সে এতদিন ধরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যত কেস সমাধান করেছে সবকিছুর পুনরায় তদন্ত শুরু হবে এবং অনেক জঘন্য অপরাধী মুক্তি পেয়ে যাবে, যা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে হ্যাপেরও হাত পা বাঁধা। সে যদি উইলের বিরুদ্ধে সাক্ষী না দেয় তবে উইলের সাথে তার নিজের কেরিয়ারও চিরতরে শেষ হয়ে যেতে পারে। তাই সে উইলের কথা না শুনলে দুজনের মধ্যে শুরু হয় তীব্র বাক বিতণ্ডা। পরের দিন সকালে উইল, হ্যাপ ও এলি পৌঁছে যায় স্কুলে। তারা র্যান্ডিকে সেইখানে জেরা করতে শুরু করে। র্যান্ডি পুলিশের চাপে স্পষ্ট জানিয়ে দেয় যে সে হয়তো কোনো কোনো সময় রাগের মাথায় কের উপর হাত তুলত বা মারধর করত, তবে সে তাকে সত্যিই ভালোবাসত এবং সে কোনোভাবেই তাকে প্রাণে মারেনি। তবে র্যান্ডি একটা চাঞ্চল্যকর তথ্য দেয়। সে জানতো যে কের জীবনে সে বাদেও অন্য একজন বয়স্ক বা প্রতিষ্ঠিত বয়ফ্রেন্ড ছিল যে তাকে দামি উপহার দিত, কিন্তু সে এই অজ্ঞাত ব্যক্তিটির আসল পরিচয় জানে না। উইল যেটার পরও বুঝতে পারে র্যান্ডি যা বলছে সেই হিসেবে সে নির্দোষ, অর্থাৎ এখন তাদের প্রাইম সাসপেক্ট হলো কের সেই অজানা গোপন প্রেমিক। তদন্ত যখন একটা গোলক ধাঁধায় আটকে আছে বলে মনে হচ্ছিল, এমন সময় উইল জানতে পারে যে তারা নদীর ধারে একটা কেবিন থেকে কে শেষবারের মতো যে ব্যাগটা নিয়ে বেরিয়েছিল সেটা একদল বাচ্চা খুঁজে পেয়ে পুলিশকে ফোন করায় তারা ব্যাগটা উদ্ধার করেছে। উইল সাথে সাথে ব্যাগ চেক করলে খুঁজে পায় দুটো স্টাডি বুক, ওয়াল্টার ফিঞ্চের লেখা একটা গল্পের বই এবং আরেকটা ডায়েরি, যেখানে কে তার সব কিছুই লিখে রাখতো। ডায়েরিটা দেখার পরে উইলের তীক্ষ্ণ মগজে একটা বুদ্ধি খেলে যায়। সে ঠিক করে তারা ব্যাগটা যেখান থেকে খুঁজে পেয়েছিল সেইখানেই ফেলে আসবে এবং সমস্ত রেডিও স্টেশনে প্রচার করবে যে পুলিশ কের ব্যাগটি খোঁজ করছে, কারণ সেখানে এমন কিছু প্রমাণ আছে যা থেকেই তারা অপরাধী অবধি পৌঁছতে পারবে। এই খবর অবশ্যই হত্যাকারী অবধি পৌঁছবে এবং সে এই খবর শুনে কেবিন থেকে ব্যাগটি নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর তখনই পুলিশ তাকে হাতে নাতে ধরবে। পরিকল্পনা মতো উইল সহ একদল পুলিশ কেবিনের চারপাশে অপেক্ষা করতে থাকলে প্রায় অনেকক্ষণ পেরিয়ে যায়, তবে অপরাধীর কোনো চিহ্ন মেলে না। তারা ভাবে যে হয়তো তাদের পরিকল্পনা ব্যর্থ হবে, কিন্তু তখনই ঘন কুয়াশার মধ্যে একটা লোককে কেবিনের দিকে যেতে দেখলে তারা বুঝতে পারে যে এইটাই হচ্ছে অপরাধী। ফলে সময় নষ্ট না করে উইল সহ পুলিশের দল তাকে ধরার জন্য কেবিনটা চারিদিক থেকে ঘিরে ফেলে, তবে তারা তাকে কোথাও খুঁজে পায় না। তখনই ঘন কুয়াশার মধ্যে অপরাধী হঠাৎ উইলের সামনে এসে পড়লে সে কিছু বুঝে ওঠার আগেই অপরাধী উইলের পাশে থাকা জুনিয়র পুলিশ ব্রুকসকে পায়ে গুলি করে পালিয়ে যায়। উইল আরও একবার তার পিছু করতে শুরু করে এবং একটু এগোতেই ঘন কুয়াশার মধ্যে দেখে একজন ব্যক্তি বন্দুক হাতে দাঁড়িয়ে। উইল ভাবে এইটাই হচ্ছে অপরাধী, তাই সে কিছু না ভেবেই গুলি করতে গেলে বন্দুক কাজ না করায় সে আরেকটা ব্যাকআপ বন্দুক দিয়ে তাকে শুট করলে অপরাধী মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু উইলের তো তাকে জীবিত চাই, এই কারণে সে তাকে বাঁচাতে গেলে যা দেখে এর জন্য উইল মোটেই প্রস্তুত ছিল না। ঘন কুয়াশার মধ্যে সে যাকে স্বীকার করেছে সে অপরাধী নয়, বরং ছিল তারই সহকর্মী হ্যাপ। সে হ্যাপকে বাঁচানোর অনেক চেষ্টা করে, তবে এতক্ষণে দেরি হয়ে গেছে। হ্যাপ মারা যাওয়ার আগে উইলকে বলে সে যেহেতু তার বিরুদ্ধে সাক্ষী দেবে বলেছিল, তাই কি সে ইচ্ছাকৃতভাবে তাকে মেরে ফেলল। উইল শেষবারের মতো তাকে বোঝানোর চেষ্টা করে যে কুয়াশার কারণে সে তাকে অপরাধীর সাথে গুলিয়ে ফেলেছিল, এতে তার কোনো দোষ নেই। কিন্তু তখনই হ্যাপ মারা যায়। উইলের পৃথিবী যেন থমকে যায়। সে হ্যাপের দেহের পাশ থেকে খুঁজে পায় .38 ক্যালিবারের একটা পিস্তল, যা ছিল অপরাধী। হয়তো সে পালিয়ে যাওয়ার সময় তাড়াহুড়োয় সেটা ফেলে গেছে। উইল সেটা কাউকে না জানিয়ে নিজের কাছে রেখে দেয়। এতক্ষণে দলের বাকিরাও এসে পড়লে উইল তাদের জানায় না যে সে ভুলবশত তাকে গুলি করেছিল, কারণ এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, আর সে যদি স্বীকার করে যে সেই তার মৃত্যুর জন্য দায়ী, তাহলে ইন্টারনাল অ্যাফেয়ার্স তার কথা বিশ্বাস না করেই তাকে গ্রেপ্তার করবে। এই কারণে সবাইকে জানায় যে অপরাধী হ্যাপকে গুলি করে পালিয়ে গেছে। এইবার উইল যেহেতু নাম করা গোয়েন্দা, তাই সবাই তার কথায় বিশ্বাস করে নেয়। তবে এইটা যেহেতু ভিন্ন হত্যাকাণ্ড, তাই হ্যাপের মৃত্যুর তদন্তে এলিকে নিয়োগ করা হয়। পুলিশ স্টেশনে ফিরে উইল হ্যাপের বাড়িতে তার মৃত্যুর খবর দেয় এবং জানায়
কের অপরাধী তাকে মেরেছে। রাত হয়ে এলে উইল হোটেলে ফিরে অপরাধীর .38 ক্যালিবারের বন্দুকটা তার রুমে লুকিয়ে সারাদিন ধকলের পর ঘুমানোর চেষ্টা করে। তবে একদিকে জানলা দিয়ে ঢুকতে থাকা মিডনাইট সানের আলো, তার উপর সহকারীকে নিজের হাতে মেরে ফেলার অপরাধ বোধ ও ধরা পড়ে যাওয়ার ভয়, সব মিলিয়ে রাতে ঘুম আসে না। তার শুধু মনে পড়তে থাকে হ্যাপের সাথে কাটানো মুহূর্তগুলো। সে ধীরে ধীরে ইনসমনিয়া অর্থাৎ অনিদ্রায় ভুগতে শুরু করে। পরের দিন যথারীতি তদন্তের জন্য উইল পুলিশ স্টেশনে এলে সে এলি থেকে জানতে পারে ইতিমধ্যেই হ্যাপের দেহ মর্গে পাঠানো হয়েছে এবং ব্রুকসকে অ্যাডমিট করেছে হসপিটালে। উইল ব্রুকসের সাথে দেখা করতে গেলে জানতে পারে কের হত্যাকারী তার উপর গুলি চালালেও ডাক্তাররা তার পা থেকে কিন্তু গুলি খুঁজে পায়নি। ব্রুকসের থেকে জানতে পারা যায় সে এতটাই যন্ত্রণার মধ্যে ছিল যে হত্যাকারীকে আদৌ দেখতে পায়নি। ওদিকে এলি কয়েকজনকে নিয়ে চলে যায় কেবিনে হ্যাপের মৃত্যুর তদন্তের জন্য। জায়গাটা খুঁটিয়ে দেখতে থাকলে এলি খুঁজে পায় একটা .38 ক্যালিবারের কার্তুজ, যেটা কের হত্যাকারী ব্রুকসকে তাক করে চালিয়েছিল। এলি ঠিক করে সে এই বুলেট এবং হ্যাপের দেহ থেকে পাওয়া বুলেট মিলিয়ে দেখবে যে দুটো গুলি সেম ক্যালিবারের কিনা। কিন্তু উইল এটা জানতে পেরে চিন্তায় পড়ে যায়, কারণ পোস্টমর্টমের পর এটা স্পষ্ট হয়ে গেলে সবাই বুঝে যাবে যে হ্যাপ কের হত্যাকারীর গুলিতে মারা যায়নি। রাতে উইলের মাথায় একটা বুদ্ধি খেলে। সে একটা মৃত পশুর দেহে কের হত্যাকারীর .38 ক্যালিবারের বন্দুক থেকে গুলি চালিয়ে তখনই সেটা বের করে পরিষ্কার করার পর নিয়ে চলে যায় মর্গে। উদ্দেশ্য একটাই, হ্যাপের দেহের .9 ক্যালিবারের গুলির সাথে এটা পরিবর্তন করে দেওয়া। ডাক্তার তাকে হ্যাপের দেহ থেকে পাওয়া .9 ক্যালিবারের গুলিটা দিয়ে বলে যে এই গুলি কোন ক্যালিবারের সে জানে না, কারণ নাইট মিউটে এই ধরনের পিস্তল খুব কম লোকের কাছেই আছে। উইল গুলিটা নিয়ে এসে তার বদলে .38 ক্যালিবারের গুলি এলিকে দিলে অবশেষে সব চিন্তা থেকে মুক্তি পায়, কারণ এখন তার বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই। রাতে হোটেলে ফিরে উইল ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আজও জানলা দিয়ে ঢুকছে রোদ, তাই আজকেও কিছুতেই ঘুম আসে না। তৃতীয় দিনে প্রায় ভোরের দিকে তার কাছে একটা কল আসে। কল করেছে কের অপরাধী। সে নাকি দেখেছে উইলকে হ্যাপকে গুলি করতে। অপরাধী জানতো যে উইল নিজের দোষ স্বীকার না করে তার উপরেই হ্যাপের মৃত্যুর দোষ চাপাবে। এই কারণে সে ওখানে ইচ্ছে করে তার বন্দুক ফেলে দিয়ে এসেছিল, যাতে পরে সে তাকে ব্ল্যাকমেল করতে পারে। এখন অপরাধী চায় উইল যেন তাকে এক্সপোজ না করে। পরিবর্তে সেও কাউকে জানাবে না যে উইল হ্যাপের আসল খুনি। উইল তার সাথে মুখোমুখি দেখা করতে চাইলে সে কোনো কথার উত্তর না দিয়ে কল কেটে দিল। পরের দিন কের শেষকৃত্যের সময় উইল তানিয়া ও র্যান্ডির মধ্যে বিশেষ ঘনিষ্ঠতা লক্ষ্য করলে শেষকৃত্যের পর সে তানিয়াকে বাড়ি ছেড়ে দেওয়ার বাহানায় গাড়িতে চাপিয়ে শুরু করে জিজ্ঞাসাবাদ। তার থেকে জানতে চায় কের গোপন বয়ফ্রেন্ডের ব্যাপারে। তানিয়া কিছু বলতে না চাইলে উইল মানসিক চাপ সৃষ্টি করার জন্য তাকে নিয়ে এসে ল্যান্ড ফিলে যায়, যেখানে পাওয়া গেছিল তানিয়ার বেস্ট ফ্রেন্ড কের দেহ। তানিয়া কের মৃত্যুর পর একবারও কাঁদেনি, কিন্তু এইবার সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। তানিয়া কান্নায় ভেঙে পড়ে এবং স্বীকার করে কে র্যান্ডিকে কোনোদিনই ভালোবাসেনি, সে অন্য একজনকে ভালোবাসত। সেই ব্যক্তি তাকে দামি উপহার দিত, কে তাকে ব্রডি বলে ডাকত, কিন্তু সেটা আদতে তার আসল নাম কিনা সেইটা জানে না। এছাড়াও কের সাথে র্যান্ডির সম্পর্কে অবনতি হলে উল্টে তানিয়ার সাথে তার সম্পর্ক গড়ে ওঠে, যেটা কে জেনে ফেলেছিল, এবং এই কারণেই কে তানিয়ার সাথে থাকা ফটো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। মানে ভাবা যায় কি লেভেলের হিপোক্রিট। উইল তানিয়াকে বাড়িতে ছেড়ে পুলিশ স্টেশনে এসে কের ব্যাগ থেকে খুঁজে পাওয়া ডায়েরিটা ভালো করে খুঁটিয়ে দেখলে হঠাৎ তার নজরে পড়ে কের ব্যাগে থাকা ওয়াল্টার ফিঞ্চের লেখা নোভেলটার উপর, এবং এই ওয়াল্টার ফিঞ্চের আরেকটা নাম হলো ব্রডি। উইলের বুঝতে বাকি থাকে না যে স্বনামধন্য গোয়েন্দা লেখক ওয়াল্টার ফিঞ্চ হলো কের গোপন প্রেমিক ও খুনি। এমন সময় ওয়াল্টার ফিঞ্চ তাকে ফোন করে তাকে সাবধান করে উঠলে উইল তার সাথে আরও একবার মুখোমুখি দেখা করার কথা জানায়, কিন্তু সে কল কেটে দেয়। তবে উইল এখন তার পরিচয় জানে, তাই ওয়াল্টার ফিঞ্চের ঠিকানা জোগাড় করে কাউকে না জানিয়েই নাইট মিউট থেকে 15 মাইল দূরে চলে যায় ফিঞ্চের বাড়ি। উইল চুপি সরে বাড়িতে ঢুকলে দেখে সেখানে দুটো কুকুর বাদে আর কেউ নেই। ফলে এই সুবাদে উইলের কাছে থাকা ফিঞ্চের .38 ক্যালিবারের বন্দুকটা তার বাড়িতে লুকিয়ে রাখতে এসেছিল। তবে এমন সময় ফিঞ্চ বাড়ি চলে এলে তার পরিকল্পনা ভেস্তে যায়। ফিঞ্চ দরজা খোলা দেখে বুঝতে পারে যে উইল তার পরিচয় জেনে গেছে, তাই পালানোর চেষ্টা করলে উইলও তার পিছু নিতে শুরু করে, কিন্তু শেষ অবধি ফিঞ্চ পালিয়ে যেতে সক্ষম হলে উইল ফিঞ্চের বাড়ি ফিরে বন্দুকটা লুকিয়ে রেখে হোটেলে ফিরে আসে। রাতে ফিঞ্চ তাকে পুনরায় কল করে এবং উইলের সাথে দেখা করার প্রস্তাব দেয়, এবং পরের দিন তারা দুপুর 11টায় নাইট মিউটের একটা ফেরিতে দেখা করবে বলে ঠিক করে। পরের দিন উইল পুলিশ স্টেশনে গেলে এলি জানায় যে হ্যাপ ও ব্রুকসের শরীর থেকে পাওয়া গুলিটা একই ক্যালিবারের ছিল, অর্থাৎ হ্যাপের কেস
এখন ক্লোজ হয়ে যাওয়া উচিত, কিন্তু আদতে সেটা হয় না। হ্যাপ মারা যাওয়ার পরের দিন থেকে উইলের ঘুম আসছে না। সে বারবার দুঃস্বপ্ন দেখছে তাকে নিয়ে। সে চায় এই শাস্তি সে পাক, কিন্তু অন্যদিকে রয়েছে তার রেপুটেশন। তার বিবেক তাকে কিছুতেই শান্ত থাকতে দেয় না। তাই সে এলিকে আবার হ্যাপের হত্যার তদন্ত করার নির্দেশ দেয় আর বলে এইবার যেন সে আরো ভালো করে খুঁটিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে। অন্যদিকে ইতিমধ্যে ঘড়ির কাঁটা একদম 11টায় এসে থামলে উইল চলে যায় ফেরিতে ফিঞ্চের সাথে দেখা করতে। সেখানে শুরু হয় আসল মাইন্ড গেম। ফিঞ্চ তাকে জানায় যে তারা দুজনেই সমান দোষে দোষী। সেও উইলের মতোই কর্নেলকে ইচ্ছাকৃতভাবে মারেনি, সেটাও ছিল একটা দুর্ঘটনা। তারা এখন একই অবস্থায় আছে, তাই তাদের উচিত একে অপরকে সাহায্য করা। তবে উইল এটা মানতে চায় না, কারণ ফিঞ্চ শেষ করেছে একজন নাবালিকাকে। শুধু সেখানে সে থেমে থাকেনি। এরপর ফিঞ্চ তার চুল ও নখ পরিষ্কার করে তাকে নগ্ন করে প্লাস্টিকে পুড়ে ল্যান্ডফিলে ফেলে আসে, যা কোনো অপরাধী দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারে না, বরং এইটা বিকৃত মানসিকতার পরিচয়। কথোপকথনের শেষে ফিঞ্চ ফিরে যাওয়ার সময় উইলকে একটা টেপ রেকর্ডার দেখিয়ে বলে তাদের মধ্যে এতক্ষণ ধরে যা কথোপকথন হয়েছে তা সবটাই এখানে রেকর্ড করা। এইটা যদি একবার পুলিশের হাতে পৌঁছয় তাহলেই হ্যাপের মৃত্যুর আসল সত্যি বেরিয়ে আসবে এবং উইলের ক্যারিয়ার ও খ্যাতি ধুলোয় মিশে যাবে। উইল বুঝতে পারে সে ফেঁসে গেছে। এখন তাকে ফিঞ্চের কথা শুনতেই হবে। আজও রাতে উইল ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার কিছুতেই ঘুম আসে না। হঠাৎ একটা কল আসে। কলের ওই পারে ওয়াল্টার ফিঞ্চ। সে চায় কের হত্যার সমস্ত দোষ র্যান্ডির উপর চাপিয়ে দিতে। তবে তাকে অপরাধী প্রমাণ করতে গেলে উইলকে র্যান্ডির বাড়িতে লুকিয়ে .38 ক্যালিবারের বন্দুক রেখে আসতে হবে, কিন্তু সেইটা এখনো রয়েছে ফিঞ্চের বাড়ি। উইল ফিঞ্চের থেকে কে কর্নেলকে শেষ করার কারণ জানতে চাইলে ফিঞ্চ জানায় কে প্রায়শই কেবিনে তার লেখালেখির জায়গায় তার সাথে দেখা করতে আসতো। যেদিন কে মারা যায় সেদিন র্যান্ডি ও তানিয়ার সাথে তার একটা পার্টি ছিল। পার্টি শেষ করে বাড়ি না গিয়ে চলে আসে ফিঞ্চের কেবিনে, কারণ সে ইতিমধ্যে জানতে পেরেছিল র্যান্ডি ও তানিয়ার মধ্যে গড়ে ওঠা সম্পর্কের কথা। সে সহ্য করতে পারছিল না যে তার বয়ফ্রেন্ড তার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে তাকে ঠকাচ্ছে। তাই একটু সহানুভূতির খোঁজে সে ফিঞ্চের কেবিনে এসে কান্নাকাটি শুরু করলে ফিঞ্চ কমফোর্ট ফিল করানোর জন্য তাকে জড়িয়ে ধরে এবং এক পর্যায়ে সে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে চায়, কিন্তু কে বাধা দিলে ফিঞ্চ থামে। তবে ফিঞ্চের বুড়ো বয়সে এমন ভীমরতি দেখে কে হাসতে শুরু করে। একজন অর্ধবয়সী মেয়ে তার প্রতি এইভাবে তাচ্ছিল্যভাবে হাসছে, এটা সহ্য করতে পারে না ফিঞ্চ। সে তাকে বারবার হাসতে বারণ করে, তবে কে হাসি না থামালে রাগের মাথায় শুরু করে মারধর। সেভাবে র্যান্ডিও তো তাকে মারে, কিন্তু সে তো তাকে ছেড়ে যায় না, তার উপর রাগও করে না। তাই হয়তো কে ফিঞ্চের উপরও রাগ করবে না, যদিও পরিস্থিতি হয় উল্টো। কে যন্ত্রণায় চিৎকার করতে থাকলে ফিঞ্চ তাকে আরও মারধর করতে শুরু করে এবং এক পর্যায়ে কে মারা গেলে ফিঞ্চ তার নখ কেটে স্নান করিয়ে তাকে ফেলে দিয়ে আসে ল্যান্ডফিল্ডে। ফিঞ্চের ভাষায় এইটা ছিল দুর্ঘটনা, কিন্তু উইল বুঝতে পারে ফিঞ্চ এতদিনের একাকিত্বের মাঝে হঠাৎ একটি এমন মেয়ের স্পর্শ পায় যে তার সব কথা শুনত, কিন্তু যখনই এই কথার অমান্য হয় তখনই সে এই ঘটনা ঘটিয়েছে। এখন উইল তাকে সাহায্য করতে না চাইলেও তার হাত পা বাঁধা। পরের দিন ফিঞ্চ এক মোক্ষম চাল চালল। পুলিশ যাতে তার উপর সন্দেহ না করে তাই সে নিজেই পুলিশ স্টেশনে এসে হাজির হয় তার বয়ান দিতে। তাকে জিজ্ঞাসাবাদ করার সময় হাজির ছিল উইল, তবে সে প্রকাশ করে না যে ফিঞ্চ তাকে আগে থেকেই চিনত। ফিঞ্চ জানায় যে কে আসলে তার লেখার খুব বড় একজন ভক্ত ছিল। 1 বছর আগে কে এসেছিল তার কাছে একটা বই সাইন করাতে, তখনই তাদের মধ্যে প্রথম পরিচয় হয় এবং তারপর থেকেই কে তার বাড়িতে আসতো। সে কবিতা লিখতে ভালোবাসত এবং ফিঞ্চ তাকে এতে সাহায্য করত, ফলে দুজনের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। আর এই কারণে সে তাকে দামি উপহার দিত। তবে কবিতা সম্পর্কে পরামর্শ নেওয়া ছাড়াও কে সব বিষয় নিয়ে ফিঞ্চের সাথে কথা বলতো। বলা যেতে পারে ফিঞ্চ ছিল তার কমফোর্ট জোন। কে তাকে অনেকবার চিঠি লিখে জানিয়েছে কিভাবে র্যান্ডি তাকে প্রতিদিন মারধর করে ভয় দেখাতো। আসলে র্যান্ডি বুঝতে পেরেছিল কের এমন কেউ আছে যার কাছে সে মনের কথা খুলে বলতে পারে। এইটা সহ্য হয়নি র্যান্ডির, এই কারণে সে তাকে শেষ করে ফেলার হুমকিও দিত। ফিঞ্চ আরও জানায় যে কের কথা অনুযায়ী র্যান্ডির কাছে একটা পুরনো পিস্তল আছে, যা দিয়ে তাকে হুমকি দিয়েছিল যেদিন সে গোপন বয়ফ্রেন্ডের পরিচয় জানতে পারবে সেদিনই তাকে শেষ করে দেবে। ফিঞ্চের বয়ান থেকে উইল বাদে সবার কাছে পরিষ্কার হয়ে যায় র্যান্ডি হচ্ছে কের আসল অপরাধী। এই পর্যায়ে উইল চাইলেও সবাইকে সত্যিটা জানাতে পারে না। এখন ফিঞ্চের বয়ান অনুযায়ী র্যান্ডির বাড়িতেই লুকোনো রয়েছে তার বন্দুক। এখন এইটা খুঁজে পেলে সবকিছু প্রমাণ হয়ে যাবে, তাই পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে যায় র্যান্ডির বাড়ি। এদিকে উইল বুঝতে পারে ফিঞ্চ এখানে আসার আগে বন্দুকটা নিশ্চয়ই তার বাড়ি থেকে সরিয়ে র্যান্ডির বাড়িতে লুকিয়ে রেখেছে।
আর সেইটা ধরা পড়া মানেই বিনা দোষে র্যান্ডির জীবন শেষ হয়ে যাবে। তাই সে র্যান্ডিকে বাঁচাতে তার বাড়ি তন্ন তন্ন করে বন্দুকটা খোঁজার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে পুলিশ চলে আসায় তার সন্ধান থামাতে হয়। যদিও পুলিশের দল কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই .38 পিস্তলটি খুঁজে পেলে তারা র্যান্ডিকে গ্রেপ্তার করে। অন্যদিকে ফিঞ্চকে লেখা চিঠিগুলো র্যান্ডির বিরুদ্ধে একটা বড় প্রমাণ। তাই ফিঞ্চ এলিকে নদীর ধারের কেবিন থেকে চিঠিগুলো নিয়ে আসতে বললে এলি চলে যায় তার কেবিনে চিঠিগুলো নিয়ে আসতে। উইল পুলিশকে ফিঞ্চের ব্যাপারে না জানিয়ে তার কথা রেখেছে, তাই শর্ত অনুযায়ী ফিঞ্চ উইলকে তাদের কথোপকথন হওয়া রেকর্ডারটি দিয়ে নিশ্চিত করে যে তার কাছে এর আর কোনো কপি নেই। টেপটা হাতে পেয়ে উইলের এতদিন পরে ফিঞ্চের প্রতি জমে থাকা রাগের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে। সে যেন এখনই চায় সবার সামনে র্যান্ডিকে নির্দোষ প্রমাণ করে ফিঞ্চের আসল সত্যিটা তুলে ধরতে, কিন্তু এমন করলে যে সে নিজেই বিপদে পড়বে। অতঃপর এত বড় একটা কেস সমাধানের জন্য নাইট পার্টিতে তাকে অভিনন্দন জানানো হয়, তবে সে একদমই খুশি নয়। একই 6টা নিদ্রাবিহীন রাত, তার উপর একজন নিরাপরাধ যুবক বিনা দোষে জেল খাটছে। এমন সময় পার্টিতে এলি এসে জানায় সে আরও একবার ক্রাইম সিনে গেছিল এবং সে কেবিনের পাশে খুঁজে পেয়েছে একটা 9mm কার্তুজ। সে রিপোর্ট পড়ে বুঝতে পেরেছিল একমাত্র উইল তার ব্যাকআপ বন্দুকে 9mm কার্তুজ ব্যবহার করে, তবে সেই দিন উইল বলেছিল সে গুলি চালায়নি। তাই অ্যালি হ্যাপির মৃত্যুর জন্য উইলের উপর সন্দেহ হয়। যদিও এখন যেহেতু কেস সমাধান হয়ে গেছে, তাই সেই বাদে বাকিরা কেউ এই বিষয়ে মাথা না ঘামিয়ে পরের দিন উইলের বাড়ি ফেরার ব্যবস্থা করে। রাতে উইল পুনরায় হোটেলে এলে 6 দিন না ঘুমানোর ফলে তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়লে সে হোটেলের জানলা থেকে আসা আলো আটকানোর জন্য ঘর এলোমেলো করতে শুরু করে। এর ফলে আওয়াজ হলে বাকিদের ঘুমের সমস্যা হয়। ফলে এক হোটেল কর্মচারী উইলকে বলতে এলে সে তাকে তার অতীত সম্পর্কে জানায় যে কেন তার বিরুদ্ধে ইন্টারনাল অ্যাফেয়ার্স তদন্ত শুরু করেছিল। আসলে 1.5 বছর আগে 24 বছরের ওয়েন নামের এক যুবক এক বাচ্চাকে অপহরণ করে 3 দিন তাকে প্রচণ্ড মারধর করার পর 4র্থ দিন তাকে শেষ করে দেয়। পরের দিন বাড়ির মালিক বাচ্চাটির দেহ খুঁজে পেলে তদন্তের ভার পড়ে উইল ও হ্যাপের উপর। উইল ওয়েনকে দেখে বুঝেছিল সেই অপরাধী, তবে তার বিরুদ্ধে সেই রকম কোনো প্রমাণ না পেলে জুরি বোর্ড তাকে নির্দোষ ঘোষণা করে দিত, কিন্তু একজন অপরাধী প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাবে এইটা মানতে পারেনি। তাই সে বাচ্চাটির দেহ থেকে কিছুটা রক্তের নমুনা সংগ্রহ করে ওয়েনের অ্যাপার্টমেন্টে ছড়িয়ে দেয় মিথ্যা প্রমাণ সাজিয়ে, যেটা অবশ্য হ্যাপ জানত। কিন্তু ভুলবশত সে ধরা পড়ে যায় এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স অভিযুক্তকে ফাঁসানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং উইলের বিরুদ্ধে প্রমাণ সাক্ষী ছিল হ্যাপ। এখন হ্যাপ যদি তার বিরুদ্ধে সাক্ষী দিত তাহলে ওয়েন ছাড়া পেয়ে যেত, কিন্তু এটা কি সত্যি ন্যায় বিচার? হোটেলের কর্মচারী তার অতীত শুনে তাকে একটাই প্রশ্ন করলো, সে কি হ্যাপকে ইচ্ছাকৃতভাবে গুলি করেছিল নাকি সত্যি ঘন কুয়াশায় সে তাকে দেখতে পায়নি? কেননা কারণ যেটাই হোক, সে কি এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারবে? এমন সময় উইল জানতে পারে যে এলি পুনরায় ফিঞ্চের কেবিনে গেছে কের লেখা চিঠিগুলো আনতে। সে বুঝতে পারে ফিঞ্চ এলিকে চিঠিগুলো দেওয়ার বাহানায় ডেকে তাকেও শেষ করতে চাইছে, তাই সে যত দ্রুত সম্ভব ফিঞ্চের কেবিন হাউসে পৌঁছানোর চেষ্টা করে। ওদিকে এলি ইতিমধ্যে ফিঞ্চের কেবিনে পৌঁছলে ফিঞ্চ তাকে জানায় সে ভুলে গেছে চিঠিগুলো সে কোথায় রেখেছিল। এমন সময় এলি ফিঞ্চের রুমের ড্রয়ারে দেখতে পায় কের লাল পোশাকটি। এলি বুঝতে পারে র্যান্ডি নির্দোষ এবং ফিঞ্চ হচ্ছে কের আসল অপরাধী। তবে সেই কিছু বুঝে ওঠার আগে ফিঞ্চ মাথার পিছন থেকে আঘাত করে তাকে একটা রুমে লক করে রাখে। ঠিক তখনই উইল কেবিনে চলে আসলো। সে এলিকে দেখতে না পেয়ে বুঝতে পারে ফিঞ্চ হয়তো তাকে শেষ করে দিয়েছে। ফিঞ্চ উইলকে জানায় সে দুজনেরই সত্য জেনে গেছিল, তাই সে এলিকে শুধুমাত্র অপহরণ করে রেখেছে। উইল এলিকে খোঁজার জন্য কেবিনের ভিতর যেতে চাইলে ফিঞ্চ তার উপর আক্রমণ করে। এতদিন ধরে না ঘুমানোর ফলে উইল এমনিতেই প্রচণ্ড দুর্বল, তবে সে হাল ছাড়ে না। ততক্ষণে এলির জ্ঞান ফিরে এলে সে রুম থেকে বেরিয়ে তার বন্দুক নিয়ে ফিঞ্চকে গুলি করার উপক্রম হলে পালিয়ে যায়। এলি উইলকে জিজ্ঞেস করে সে সত্যি কি হ্যাপকে গুলি করেছিল। উইল তার অপরাধের কথা স্বীকার করলো, এমনকি সে এটাও জানায় যে সে এখন নিশ্চিত নয় যে ওইটা সত্যি দুর্ঘটনা ছিল কিনা। এমন সময় কিছু বলে ওঠার আগেই ফিঞ্চ ও উইলের মধ্যে শুরু হয় গুলির লড়াই। শেষ অবধি উইল তার বন্দুক কেড়ে নেয় এবং তখনই ফিঞ্চ এলির বন্দুক কেড়ে উইলের উপর গুলি চালালে সে প্রচণ্ড আহত হয় এবং এর সাথে উইল করলো ব্যাকফায়ার এবং এই ঘটনার কারণে সে তৎক্ষণাৎ মারা যায়। উইলের মৃত্যুর আগে এলি তার বিরুদ্ধে হ্যাপের সব প্রমাণ নষ্ট করতে চাইলে উইল তাকে থামিয়ে বলে সে যেন তার মতো ভুল কোনো দিনও না করে এবং এই ঘটনার পরে উইল মারা যায়। অবশেষে প্রায় 1 সপ্তাহ পর পরম শান্তির ঘুমে তার চোখ বুজে আসে, যা থেকে সে আর কোনোদিনও ফিরবে না। আর এই ঘটনার সাথে শেষ হয় আজকের মুভি ইনসমনিয়া।
আশা করি এই সাইকোলজিক্যাল থ্রিলারের এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন পেতে হলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এবং আমার সাথে কথা বলতে হলে ডিসক্রিপশন বক্স চেক করো, সেইখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে।